সবাই তাদের দেখে হাসছে, তৃপ্তির হাসি। মাহাত যত্ন নিতে জানেন, ভালোবাসার যত্ন, সম্পর্কের যত্ন, সব কিছুতেই মাহাত বেশ পটু। এমন একটা কেয়ারিং হাজবেন্ড সব মেয়েই আশা করে। মাহাদের কেয়ারিং ব্যবহারের জন্যেই দৃশ্য তার প্রতি ভীষণ দুর্বল। ভাইয়া ছাড়া মাহাদি দ্বিতীয় পুরুষ যে তাকে এত কেয়ার করে। তাদের খাওয়া শেষ হলে মাহাত জয়কে বলল মৌ, নাবিলা আর সাইমাকে বাড়িতে পৌঁছে দিতে। তারা যাওয়ার আগে দৃশ্যের গলা ধরে মরা কান্না করল। তানিম বিরক্ত হয়ে পড়ল, এত কান্নার কি আছে? তোমাদের বান্ধবী শ্বশুর বাড়ি যাচ্ছে, যুদ্ধের ময়দানে না। নাবিলা নাক টেনে বলল। আপনি বুঝবেন না। নাবিলা মনে মনে বলছে, আজ বাসায় তার উপর 3rd ডিগ্রি চলবে, সেটা বুঝতে পারছে। তার বাবা চাচার ইগোতে আঘাত লেগেছে, নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। জয় চলে যেতেই মাহাত চলল বাসার উদ্দেশ্যে। সেই কখন থেকে দৃশ্য কেঁদেই চলেছে। মাহাত এবার শক্ত গলায় বলল, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, তাহলে তো কাঁদছো কেন? দৃশ্য এবার হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, তুমি একটা খারাপ, বিয়ে করেই আমাকে ধমক দিতে শুরু করেছো, থাকবো না তোমার সাথে। মাহাদের ভীষণ হাসি পেল, কিন্তু হাসলেই বিপদ। এই বাচ্চা তখন ভ্যা ভ্যা করে কেঁদে দিবে। মাহাত দৃশ্যকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, ধমক দিয়ে দেবো? তুমি কাঁদলে আমার কষ্ট হয়, বোঝো না? তাই কান্না বন্ধ করো আর নিজেকে শক্ত করো, কারণ সামনে কি হতে চলেছে আমি নিজেও জানি না। যেটাই হোক না কেন, আমার হাত কখনো ছাড়বে না। দৃশ্য মাহাতের মুখে মুখ গুজে রইল। এর চাইতে নিরাপদ স্থান আর হতেই পারে না। বিকেলের দিকে তারা বাসায় পৌঁছলো, কিন্তু ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। চিন্তায় মাহাদের কপালে ভাঁজ পড়ল। দৃশ্য ভয়ে মাহাদের বাহু চেপে দাঁড়ালো। বাসায় ঢুকে আরিফ একটু অবাক হলো। এত জলদি আশরাফ এই জায়গাতে পৌঁছে যাবে ভাবতে পারেনি। দুই পক্ষের মাঝে বেশ বাক বিতণ্ডা হচ্ছে। সেখানে মাহাদের দুই মামাও আছে। আমজাদ রহমানের রাজনৈতিক কিছু উঁচু মহলের লোকও আছে। এটা নিশ্চয়ই মাহাদের মামার কাজ। দরজায় সবার চোখ পড়তেই মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে গেল। যাদের নিয়ে এত ঝামেলা চলছে তারা ঠিক কি কাজ করে ফিরেছে সেটা বুঝতে কারো সময় লাগলো না। দৃশ্যকে বউ সাজে দেখে ফাহিমের বুকটা মোচড় দিয়ে উঠল। শেষ পর্যন্ত বোনটা এই কাজ করলো? নিশ্চয়ই ওই মাহাত তার বোনের ব্রেন ওয়াশ করেছে, না হলে তার পিচ্ছি বোনটা এমন কিছু করতেই পারে না। নিজের পরিবারকে এই জায়গাতে দেখে দৃশ্যের ভয় বেড়ে গেল। পুরো শরীরে কম্পন ধরে গেল। সামনে ঘোর বিপদের আভাস পাচ্ছে। চোখে পড়ল বাবার রক্তিম চোখ জোড়া, যা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। ফাহিম দৃশ্য আর মাহাতকে এই অবস্থায় দেখে রাগে ফেটে পড়ল। দ্রুত কাছে এসে মাহাতের কলার চেপে ধরল আর চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, আমার বোনকে কোন সাহস নিয়ে এসেছিস? তোর গেম আমি বুঝি না ভেবেছিস? তানিম আর রাফসান জোর করে ফাহিমের হাত থেকে মাহাতকে ছাড়ালো। দৃশ্য ভয়ে মাহাতের পিছনে লুকিয়ে পড়েছে। মাহাত শান্ত কণ্ঠে বলল, দেখ ভাই, তুই আমাকে ভুল বলছিস। আমি কোনো গেম খেলছি না। দৃশ্যকে আমি ভালোবাসি, সেটা তোর পরিবারকে বোঝাতেও চেয়েছি, কিন্তু তোরা বারবার আমাকে আর আমার পরিবারকে অপমান করে গেছিস। ফাহিম ক্ষিপ্ত হয়ে বলল, নাটক বন্ধ কর। নিজের চাচার সাথে মিলে আমার পরিবারের সুখ শান্তি নষ্ট করার প্ল্যান করেছিস। আমার বোকা বোনটার ব্রেন ওয়াশ করেছিস না? আরিফ নরম সুরে বলল, দেখো বাবা, জীবন কোনো নাটক না। মাহাত সত্যি তোমার বোনকে ভালোবাসে। সে কিন্তু চাইলেই প্রথমে এই কাজটা করতে পারত, কিন্তু সে চেয়েছে পারিবারিকভাবে এগুতে। সে যাই হোক, এখন আমাদের উচিত সব ভুলে নতুন করে শুরু করা। আশরাফ হোসাইন চিৎকার দিয়ে বললেন, কখনো না। আমি বলছি না, এই বেয়াদবের বাচ্চা আমার মেয়েকে নিয়ে ভেগেছে। আনোয়ার হোসাইন রেগে বলল, কিসের আমজাদ? এই তো পোলার উপর বিশ্বাস। দেখলি তো আমাদের মেয়েকে নিয়ে ভেগেছে। আমজাদ রহমান নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। মাহাত এমন একটা কাজ করবে ভাবতেই পারেননি। আশরাফ আর আনোয়ার অকথ্য ভাষায় আমজাদ রহমানকে গালি দিয়ে যাচ্ছেন। আখি রহমান পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। নিজের স্বামীর এত অপমান তিনি কিছুতেই মানতে পারছে না।
আরিফ বারবার তাদের বুঝিয়ে দিচ্ছে, কিন্তু দৃশ্যের বাবা চাচা গালিগালাজ শুরু করেছে। নিজের ভাইকে আরিফ অনেক ভালোবাসে, তার ভাই তো কিছুই জানতো না, তবুও এত অপমান সহ্য করছে। তার ভাইয়া নিতান্তই মাটির মানুষ, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেই পারে না, কিন্তু সে ভাইয়ের অপমান সহ্য করবে না। এবার রেগে বলল, ফালতু কথা একদম বলবেন না। আমরা সুন্দরভাবে আপনাদের বাড়িতে মেয়ে চাইতে গিয়েছিলাম, কিন্তু আপনাদের ফালতু ইগুর কারণে আমাদের অপমান করেছেন। অথচ এতে বাচ্চাগুলো কতটা কষ্ট পাচ্ছে সেটা খেয়াল করেননি। আস্তাব হুসাইন ক্ষিপ্ত হয়ে বলল, আমার মেয়ের বিষয়ে আমি বুঝবো, তোদের মাথা ঘামাতে কে বলছে? দৃশ্য আর এখন শুধু আপনার মেয়ে না, সে মাহাদের বউ। কথাটা যেন আশরাফ হোসেনের কাটা ঘায়ে নুনের ছিটা দিল। তিনি চিৎকার করে বললেন, এই বিয়ে আমি মানি না। আমার মেয়েকে জোর করে বিয়ে করে নিলে আমি মানবো নাকি? অসবের বাচ্চাগুলো আমার বাড়ির মেয়ের পিছনে লেগেছিস, নিজে পারিসনি, এখন ভাইয়ের ছেলেকে দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট করতে পিছনে লেগেছিস। মাহাত শান্ত সুরে বলল, প্লিজ আঙ্কেল, বাবার চাচুকে কিছু বলবেন না। এটা সম্পূর্ণ আমাদের ডিসিশন, এতে তাদের কোনো দোষ নেই। আশরাফ হুসাইন রেগে বলল, তোর মতো বেয়াদব ছেলের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। শামসুন নাহার বেগম তেতে উঠল। নিজের ছেলেদের অপমান তিনি কিছুতেই সইবে না। গলা ছেড়ে বলল, ওই জল্লাদের বাচ্চা, আমার পোলা আর নাতিরে কিছুই কবি না। আমার নাতির দোষ কি? নিজের মায়া সামলাইতে পারস না? তোর মায়া আমার নাতিরে রূপে ভুলাইছে। আমার নাতি তোর মায়ারে ভালো পাইয়া, নাইলে তোর মতো ছোট লোকের বাড়িতে থাইকা আমরা মায়া আনি না। আমার পোলা তোর বোনে চাইছিল, কিন্তু তুই এক জল্লাদের কাছে বোনের বিয়া দিলি। কই সংসার করতে পারছে? তুই নিজে অমানুষ, আর বোনেরও আর এক অমানুষের হাতে তুইলা দিচ্ছোস। আমার পোলা কি খারাপ রাখতো? মানিকে যেমন মানিক চিনে, অমানুষ তেমন অমানুষ চেনে। নিজে যেমন বউ পিটাস, বইনেরও তেমন বেডার কাছে দিচ্ছোস। আরে তোর কীর্তি সবার জানা। মেয়ের হওয়ার লাগি কয়েক বছর ধইরা ভদ্র সাজছোস, নাইলে তোর মতো জানোয়ারে আমার চিনা আছে। অপমানে আশরাফের পুরো শরীর রিরি করে উঠল। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। এই বুড়ির জায়গাতে অন্য কেউ থাকলে এতক্ষণে পরপারে পাঠিয়ে দিত। আমজাদ, তোর মাকে সামলা। তোরা যদি এতই ভালো হইতি তাহলে আমার বাড়ির মেয়েকে ভাগায় আনতি না। তোদের নামে মামলা দিব, কিডন্যাপের মামলা। মায়া দেখলে তোদের মাথা ঠিক থাকে না। আমরা বউ সামলাইতে জানি, বউয়ের আঁচলে বসে থাকা তোদের কাজ। শামসুন নাহার বেগম রেগে বলল, আরে ছাগলের বাচ্চারা, তেগো বাপ যেমন আছিল তোরাও তেমন। তোর কীর্তিও কম নাই। বউ পিটানো যদি সামলানো হয় তাহলে ঘরে ঘরে তেগো মতো কাপুরুষ থাকতো। মায়া মানুষের সম্মান কেমনে দিতে হয় তোরা জানবি কেমনে? আমজাদ রহমান নিজের মাকে থামলেন। আশরাফ হুসাইন প্রচণ্ড রেগে দৃশ্যের সামনে যেয়ে এক থাপ্পড় বসিয়ে দিলেন। দৃশ্য ধপ করে ফ্লোরে পড়ে গেল। ভীষণ ক্ষিপ্ত হয়ে বললেন, তোদের মতো বেয়াদব মেয়েকে জন্ম দেওয়া আমার ভুল হয়েছে। ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেললে আজ এই দিন দেখতে হতো না। চোখের পলকে এমন কিছু হবে মাহাত ভাবতেই পারেনি। সে দ্রুত দৃশ্যকে ধরে ওঠালো। দৃশ্য গাল লাল হয়ে গেছে, চোখ বেয়ে অশ্রু ঝরছে। মাহাতের রাগ বেড়ে গেল। এই লোকটা দৃশ্যকে সেদিনও নির্মমভাবে আঘাত করেছে, আজ আবার করছে। মাহাত গম্ভীর স্বরে বলল, আপনি আমার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না। আগে সে আপনার মেয়ে ছিল, কিন্তু এখন সে আমার স্ত্রী। আমার স্ত্রীর গায়ে সামান্যতম আঘাত আমি সহ্য করব না। বউ পিটানোর স্বভাব আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। এত কিছু ফাহিম নিজের বাবার সম্পর্কে সহ্য করলেও এবার আর পারল না। সে দ্রুত ছুটে এসে মাহাতকে মারতে শুরু করলো। তানিম আর জয় মিলেও কিছুতেই ছাড়তে পারছে না। রেজবি আর ওর বন্ধুরা ফাহিমকে থামাতে পারছে না। ফাহিমের মধ্যে যেন অসীম শক্তি ভর করেছে। দৃশ্য ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। বুকটা তার ফেটে যাচ্ছে। কে ভুল কে সঠিক সেটা সে জানে না।
শুধু জানে তার স্বামীর গায়ের আঘাতগুলি তার গায়ে কাটার মতো বিঁধছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আরিফ নিজেও কিছুতেই ফাহিমকে থামাতে পারছে না। আস্তাব যেন মনে মনে খুশি হলো। সে কিছুতেই ছেলেকে থামাতে আসলো না। দৃশ্য দৌড়ে এসে ফাহিমকে থামাতে চেষ্টা করতে লাগলো। ভাইয়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ছাড়ো ওকে, ও মরে যাবে। প্লিজ ভাইয়া, ওর কোনো দোষ নেই। ফাহিম ক্ষিপ্ত হয়ে দৃশ্যকে এক ধাক্কা মেরে ফেলে দিল। মাহাতকে ছেড়ে দৃশ্যকে মারতে লাগলো। আজ যেন সে নিজের মধ্যে নেই। মাথায় শুধু এটাই আছে, দৃশ্যের বোকামির জন্য বাবা চাচাকে এত খারাপ কথা শুনতে হলো। তার বাবা কোনো দিন তার মায়ের গায়ে হাত তুলতেই পারে না, অথচ এই পরিবারের সবাই কেমন মিথ্যে অপবাদ দিচ্ছে। সে তার বাবাকে ভীষণ সম্মান করে, তার নামে বাজে কথা সে সহ্য করবে না। মাহাত এত সময় ইচ্ছে করে ফাহিমের গায়ে হাত তোলেনি। এই ভাইকে দৃশ্য খুব ভালোবাসে। তার গায়ে হাত তুললে দৃশ্য কষ্ট পাবে, কিন্তু এখন সে এই ফাহিমকে কিছুতেই ছাড়বে না। তার সামনে তার স্ত্রীর গায়ে হাত তোলার শাস্তি সে পাবে। মাহাত রেগে ফাহিমকে দৃশ্যের কাছ থেকে দূরে সরিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি মেরে বসলো আর চিৎকার করে বলল, আমার দৃশ্যর গায়ে কোন সাহসে হাত তুলেছিস? এই হাত আজ আমি ভেঙে ফেলবো। তোরা পাপ ছিলি এক, মেয়েদের গায়ে হাত তুলে ক্ষমতা দেখাস। তোরা সব কাপুরুষের দল। রিজভি আর তার বন্ধুরা ফাহিমকে বাঁচাতে মাহাতকে মারতে গেলে মাহাতের বন্ধুরা পাল্টা তাদের মারতে লাগলো। মুহূর্তেই পরিবেশ ভীষণ গরম হয়ে গেল। দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়ে গেল। কেউ যেন হারতে রাজি না। দৃশ্য চিৎকার করে কাঁদছে। তার প্রিয় দুইজন মানুষ এইভাবে সংঘর্ষে মেতে উঠেছে। কাকে থামাবে সে? এরা যে একে অপরকে শেষ করেই দম নিবে। পরিস্থিতি এতটা খারাপ হবে সে ভাবতেই পারেনি। আমজাদ রহমান এই পরিস্থিতি দেখে কি করবেন ভেবে পাচ্ছে না। বুকের ব্যথা বাড়তে লাগলো। আখি রহমান কাঁদছেন আর শামসুন নাহার বেগম বিলাপ করছেন। এই পরিস্থিতি তাদের জীবনকে কোথায় নিয়ে যাবে? পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা ডুবে গেছে অনেকক্ষণ আগে। রাজশাহী শহরের দুই প্রভাবশালী পরিবারে তখনও চলছে সংঘর্ষ। এ যেন ক্ষমতার লড়াই, নিজেদের শক্তি জাহির করার লড়াই। আমরিন আখি রহমানকে জড়িয়ে ধরে আছে। চোখের সামনে এমন অবস্থা দেখে তিনি ভীষণ ভেঙে পড়েছে। আমরিনের চোখ পড়ে দৃশ্যের দিকে। গোলাপি আভা মিশ্রিত এক নতুন বউ, যার আর্তনাদের শব্দ সব চাইতে বেশি শোনা যাচ্ছে। হবে নাই বা কেন, দুই পক্ষই তার আপনজন। যেই জিতুক হার তো তারই। চোখের কাজল লেপটে এলোমেলো অবস্থায় মেয়েটাকে কি মারাত্মক লাগছে। আচ্ছা, সেও তো অনেক সুন্দর, কিন্তু বউ সাজে তাকে কি ঠিক এতটা মায়াবী লাগবে? দৃশ্যের গালে আঙ্গুলের ছাপ। এই দুর্বিসহ অবস্থায়ও মেয়েটাকে কেমন মায়াবতী লাগছে। মাহাত ভাইয়া নিশ্চয়ই এই মায়ায় আটকে গিয়েছিল। বউ সাজার পরও মেয়েটার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব রয়ে গেছে। এই মুহূর্তে এই মেয়েটার উপর ভীষণ হিংসে হচ্ছে তার। ঠিক সেই সময় বাসায় হন্তদন্ত হয়ে প্রবেশ করে মাহিম। সে বাইর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে আসে, কিন্তু বাসায় পৌঁছে এই পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে যায়। বিকেলে তার ভাই কল করে জানিয়েছে সে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। কথাটা শুনে প্রথমে মাহিম চমকে গেলেও পরে ভীষণ খুশি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা ভাবি হিসেবে একদম পারফেক্ট, দেখতেও পুতুল। কিন্তু তার ভাইয়ের মতো কিসের তারা বিয়ে করার? ভেবেছে বাসায় আজ দাদির একটু ড্রামা দেখবে। এই বুড়ি একটা ড্রামাবাজ, তবে আজকের ড্রামাটা অনেক ইন্টারেস্টিং হবে। কিন্তু এই জায়গাতে তো অন্য কাহিনী চলছে। তার ভাই নিজের শালার সাথেই যুদ্ধ শুরু করেছে, তবে বিষয়টা অনেকটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে। সেটা বুঝতে একটু সময় লাগলো। আমজাদ রহমান কি করবে ভেবে পাচ্ছে না। মাহাত আর ফাহিম একে অন্যকে আঘাত করছে, যেন কোনো প্রতিযোগিতা চলছে। শামসুন নাহার বেগম বিলাপ করে বলছেন, আমার নাতিরে কেউ বাঁচা, ওই জল্লাদের বংশ আমার নাতিরে শেষ কইরা ফেলাইমো, ওই কেউ ধর। আরিফ মাহাত আর ফাহিমকে থামানোর চেষ্টা করছে। মাহিম দৌড়ে গেল মাহাতকে ছাড়াতে। মাহিম বলল, ভাই কি শুরু করেছো? থামো বলছি। মাহাত ক্ষিপ্ত হয়ে বলল, ছাড় আমাকে, একে তো আজ আমি মেরেই ফেলবো। ওরা আমার বাবাকে অপমান করেছে।
আর আমার দৃশ্যর গায়ে কতবার হাত তুলেছে জানিস? সব কয়টার হাত আমি ভেঙে ফেলবো আজকে। ফাহিম একটা ঘুষি দিয়ে চেঁচিয়ে বলল। আয় দেখি কি আর কার হাত ভাঙে। আয় মেয়ে বাস কোথাকার, মেয়ে দেখলে তোদের মাথা ঠিক থাকে না। আমার বোনের দিকে বদনজর দিয়েছিস, তোর চোখ উপড়ে ফেলবো আমি। আরে শালা, তোর বোন আমার বউ, ওর দিকে আমি যেমন খুশি তেমন নজর দেবো। তুই বলার কে? এই বলে এদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে। মাহাদের বুকটা জ্বলে যাচ্ছে। তার চোখের সামনে এই মানুষগুলি বাবা আর চাচুকে অপমান করে যাচ্ছে। তার ভালোবাসা তার স্ত্রীর গায়ে হাত তুলছে। আজ সে কিছুতেই এদের ছাড়বে না, সব কটাকে মাটিতে পুঁতে ফেলবে। আশরাফ হোসাইন এই ঝামেলার মাঝে দৃশ্যের সামনে এসে তার হাত ধরে দাঁড় করালো আর বলল, তোর মতো কোলাঙ্গার মেয়ের জন্য আজ এই দিন দেখতে হচ্ছে। চল এক্ষুনি এখান থেকে, আর 1 মিনিটও এই জায়গায় থাকবো না। দৃশ্য কাঁদতে কাঁদতে বলল, আমি কোথাও যাব না বাবা, মাহাতকে ছেড়ে আমি কোথাও যাব না। ও আমার স্বামী, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আশরাফ প্রচন্ড রেগে আবার দৃশ্যের গালে একটা থাপ্পড় বসিয়ে বললেন, তুই যাবি না, তোর ঘাড় যাবে। আমি মানি না এই বিয়ে। আমার মান সম্মান ধুলায় মিশিয়ে ছেড়েছিস তুই, তোর নিস্তার নাই আজ। বাবা প্লিজ, আমি যাব না। তুমি না মানলেও ওই মানুষটা আমার স্বামী, ওই মানুষটার হাত আমি কোনোদিন ছাড়বো না। চুপ বেয়াদব, তোর মতো মেয়েকে জন্মের সময় মেরে ফেলা উচিত ছিল, নষ্টা মেয়ে কোথাকার। আশরাফ প্রচন্ড রেগে দৃশ্যের হাত ধরে দরজার কাছে নিয়ে যেতে চাইলে আমজাদ রহমান সামনে দাঁড়ায়। এতক্ষণ তিনি সব মুখ বুজে সহ্য করলেও এখন আর পারলেন না। তিনি কঠিন সুরে বললেন, আশরাফ, বৌমার হাত ছাড়ো। আমার ঘরে লক্ষ্মী এইভাবে নিয়ে যেতে পারবে না। যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে, সেটা তুমি অস্বীকার করতে পারবে না। তাই সে তার স্বামীর বাসায় থাকবে। আশরাফ হোসাইন ক্ষিপ্ত হয়ে বললেন, আমার মেয়ে আমি নিয়ে যাব, দেখি কি আটকাই। আমি আটকাবো। দেখো, এই সব ঝামেলা করে কোনো লাভ হবে না। আমার ছেলে যেহেতু বিয়ে করেছে, সেহেতু দৃশ্য এখানেই থাকবে। বৌমা যদি যেতে চাই আমি মানা করতাম না, কিন্তু তুমি তার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, সেটা আমি হতে দিতে পারি না। রাগে আশরাফ হোসেনের কপালের রগ ফুলে উঠেছে। এই মানুষটির সামনে সে কখনোই মাথা নত করবে না। সে জোর করে দৃশ্যকে নিয়ে যেতে চাইলে আমজাদ রহমান তাকে সামনে দাঁড়িয়ে বাধা দেয়। আশরাফ হোসাইন রেগে হিতাহিত জ্ঞান ভুলে আমজাদ রহমানকে বুকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমজাদ রহমান সোজা চেয়ে পড়ে পাশের ছোট কাচের টেবিলে। সাথে সাথে টেবিলের কাচ ভেঙে বিকট শব্দ হয়। দৃশ্য চিৎকার দিয়ে ওঠে। আখি রহমান অস্থির চোখে সেদিকে তাকিয়ে আছে। মাহাদ আর ফাহিম নিজেদের মারামারি ভুলে দাঁড়িয়ে পড়ে। মাহাদের হাত কাঁপছে। মুহূর্তের মধ্যেই কি হয়ে গেল কেউ বুঝতে পারল না। আমজাদ রহমানের কপাল বেয়ে রক্ত ঝরে পড়ছে। তিনি উঠে বসতে চাইলেন, কিন্তু বুকের তীব্র ব্যথায় কিছুতেই উঠতে পারছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। মাহাদ দৌড়ে বাবার কাছে এসে বসল। মাহিম আর আরিফও দৌড়ে আসলো। মাহাদ জোরে কাঁদতে লাগলো আর বলল, বাবা, তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে তোমার? এ মাহিম, জলদি গাড়ি বের কর, বাবাকে হাসপাতালে নিতে হবে। বাবা, বাবা, কথা বলো বাবা। আমজাদ রহমান এক পলক ছেলেকে দেখলেন। ছেলেটা বাচ্চাদের মতো করছে, ঠিক যেমন ছোটবেলায় করত। বাবা বলতে লাগলো ছেলেটা মাহিম কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে গেল গাড়ি বের করতে, কিন্তু আদেও গাড়ি চালাতে পারবে কিনা সন্দেহ। মাহাদের মামা কিছু বুঝতে পেরে আমজাদ রহমানের বুকে ঘষতে লাগলেন। আখি রহমান শাড়ির আঁচল দিয়ে কপালের রক্ত মুছে দিচ্ছেন। দৃশ্য দৌড়ে আমজাদ রহমানের পায়ের কাছে বসে পড়ল। তার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির আজ এই অবস্থা। মাহাদের মামা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আশরাফ হোসাইনের কলার চেপে ধরে শাসিয়ে বললেন, তোমার সাহস কি করে হয় আমজাদ ভাইয়ের গায়ে হাত তোলার? এত অহংকার! তোমার এই ক্ষমতার বড়াই খুব শীঘ্রই শেষ করব। আজ ভাইজানের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। তোমার মেয়েকে যে ভাইজান বাড়ির লক্ষ্মী বলে স্বীকার করেছে, এটাই তোমার সাত কপালের ভাগ্য। নেহাত মাহাত তোমার মেয়েকে ভালোবাসি বলে, না হলে আমার ভাইজানের নখের যোগ্যতা তোমার নেই।
শামসুন নাহার বেগম প্রচণ্ড রেগে বলল, জানোয়ারের বাচ্চা, তোর কোনো দিন ভালো হইব না। তোর অহংকার একদিন খইসা খইসা পারবো। আমার সোনার টুকরা পোলার গায়ে হাত দিছস, আল্লাহর গজব পড়ব তোর উপরে। তোর মতো জল্লাদের মায়া আমি বাড়িতে তুলুম না। বের হয় এক্ষুনি, তোর অলক্ষী মায়া নিয়া বাহির হ আমার বাইর থাইকা। আশরাফ হোসাইন নিজেও বুঝতে পারেননি এমন কিছু হয়ে যাবে, কিন্তু যাই হয়েছে তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই। তবে এদের কথা শুনে রাগটা আবার বাড়তে লাগলো। এত অপমান কেউ কোনোদিন করেনি। আজ এই বদমাইশ মেয়ের জন্য কত কথা শুনতে হচ্ছে। এই মেয়েকে তো আজ সে কেটে টুকরো টুকরো করবে। প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ছে তিনি। দ্রুত দৃশ্যের হাত ধরে টানতে লাগলেন। দৃশ্য চিৎকার করে কাঁদছে আর বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা ছাড়ো আমাকে, আমি কোথাও যাব না। এত নিষ্ঠুর হয়েও না। আঙ্কেল কষ্ট পাচ্ছে, আমাকে তার পাশে থাকতে দাও বাবা, প্লিজ। মাহাত, মাহাত, প্লিজ বাবাকে কিছু বলো, আমি কোথাও যাব না। ভাই প্লিজ বাবাকে বলো আমাকে ছেড়ে দিতে। মাহাত বাবার মাথা বুকে নিয়ে চোখের জল ফেলছে। দৃশ্যের চিৎকার শুনে একবার দৃশ্যের দিকে তাকালো। পরক্ষণেই বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফাহিম অবাক চোখে বাবার দিকে তাকিয়ে আছে। তার বাবা এমন একটা কাজ করতে পারবে ভাবতেই পারেনি। সে আর মাহাত মারামারি করছে মানা যায়, তাদের বয়স কম, রক্ত গরম, কিন্তু তার বাবা এমনটা কি করে করলো? তার মধ্যে কি বিন্দুমাত্র আফসোস কাজ করছে না? এ কোন বাবাকে দেখছে সে? আশরাফ জোর করে টেনে হিচড়ে দৃশ্যকে সেখান থেকে নিয়ে আসলো। দৃশ্য ভেজা চোখে মাহাত আর আমজাদ রহমানকে দেখে যাচ্ছিল। মাহাতরাও দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তখন বাড়িতে পৌঁছে মেয়েকে ফ্লোরে ছুঁড়ে ফেললেন আশরাফ। দৃশ্য তখন কনুইতে অনেক ব্যথা পেল। আনিকা কবির চিৎকার দিয়ে দৃশ্যকে জড়িয়ে ধরলেন। আশরাফ হোসাইন পায়ের জুতা খুলে দৃশ্যকে মারতে লাগলো। আনিকা কবির কেঁদে বললেন, আমার মেয়েকে আবার কেন মারছেন? তোর কোলাঙ্গার মেয়ে কি করেছে জানিস? সে পালিয়ে ওই ছেলেকে বিয়ে করেছে। তুই না বলতি তোর মেয়ের ছোট্ট বাচ্চা, তাহলে এত কিছু কেমনে করলো? আজ ওর বিয়ে করার শখ জড়ের মতো গুছিয়ে দিব। ফাহিম দৌড়ে বাসায় আসতেই দেখলো বাবা দৃশ্যকে জুতা দিয়ে অনবরত মেরে যাচ্ছে। কয়েকটা বাড়ি মায়ের গায়েও পড়ছে। সে দ্রুত দৌড়ে এসে বাবাকে থামালো আর বলল, বাবা প্লিজ থামুন, পাগল হয়ে গেছেন? এভাবে মারলে তো মরে যাবে। কি করছেন এসব? সরুন। ফাহিম ঠেলে বাবাকে সরিয়ে দৃশ্যের দিকে তাকালো। দৃশ্য ততক্ষণে অচেতন হয়ে ফ্লোরে পড়ে গেছে। তার দুই গাল টকটকে লাল হয়ে গেছে। হাতের কোথাও কোথাও দাগ হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। সে দৃশ্যের কাঁধ ঝাঁকিয়ে ডাকতে লাগলো, দৃশ্য, দৃশ্য চোখ খুল। পাখি, পাখি আমার কি হলো তোর? আনিকা কবির কেঁদে কেঁদে বললেন, মনে হয় সেন্সলেস হয়ে গেছে, ওকে দ্রুত রুমে নিয়ে চলো। ফাহিম দ্রুত দৃশ্যকে কোলে তুলে রুমে নিয়ে গেল। মাহাত হসপিটালের করিডোরে বসে আছে, চোখ যেন আজ কোনো বাধা মানছে না। মাহিম অস্থির হয়ে পায়চারি করছে। আখি রহমান চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়েছে, আর আরিফ সবাইকে পর্যবেক্ষণ করছে। বিষয়টা এমন জটিল হবে সে ভাবতেই পারেনি, তাহলে হয়তো আর এমনটা করতো না। আশরাফ যে এমন একটা কাজ করে বসবে সে ভাবতেই পারেনি। মাহাত কিছুই ভাবতে পারছে না। আজ বাবার কিছু হয়ে গেলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে জানালেন আমজাদ রহমান স্ট্রোক করেছেন। মেন্টাল প্রেশার আর বুকে প্রচণ্ড চাপ পড়াই এমনটা হয়েছে। আর তাছাড়া তার বুকে হয়তো আগে থেকেই ব্যথা ছিল, যেটা তিনি হয়তো গুরুত্ব দেয়নি। অবস্থা খুব একটা ভালো না, তারা কিছু সময় অবজারভেশনে রাখবেন। কথাটা শুনে মাহাদের পরিবারে যেন শোকের ছায়া নেমে গেল। মাহাদ সেখানেই স্থির হয়ে গেল। বাবাজি তার সবচাইতে ভালো বন্ধু, যার কাছে সে নিজের মনের কথা নির্দ্বিধায় বলে দেয়। এই মানুষটার কিছু হলে সে নিঃশেষ হয়ে যাবে। আরিফ মাহাদের কাঁধে হাত রাখতেই মাহাদ তার চাচুকে জড়িয়ে ধরল। কাঁধে মুখ লুকিয়ে ফোপাতে লাগলো। বুকটা তার ফেটে যাচ্ছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে সে কিছুই সামলে উঠতে পারছে না। তার ঠিক 2 দিন পর তাদের জীবনের সবচাইতে বড় ঝড় আসে।
প্রথম দিকে আমজাদ রহমান কিছুটা ভালো থাকেও পরে তার শরীর বেশি খারাপ হতে থাকে। দৃশ্য বাসা থেকে লুকিয়ে একবার হসপিটালে আসলেও শামসুন নাহার বেগম তাকে আমজাদ রহমানের সাথে দেখা করতে দেয়নি। দৃশ্য অনেকবার মিনতি করেও শ্বশুরের সাথে দেখা করতে পারেনি, বরং অনেক বকাঝকা করে বের করে দিয়েছেন। তাদের মনের অবস্থা চিন্তা করে দৃশ্য আর জেদ করেনি, কিন্তু দৃশ্যের কিশোরী মন একটা বার নিজের স্বামী দেখা পেতে চেয়েছিল। মানুষটা ঠিক আছে তো, কিন্তু মাহাদের দেখা পায়নি। সে আমজাদ রহমানের কাছে কেবিনে ছিল। বাচ্চা মেয়েটা সেদিন কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিল। পুরো বিষয়টি নিয়ে ফাহিমের মধ্যে খারাপ লাগা কাজ করছিল। মাহাতকে সে পছন্দ না করলেও কেন যেন আমজাদ রহমানের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ কাজ করত। এই মানুষটার সম্পর্কে সে একমাত্র তার বাবা ছাড়া আর কারো কাছে কোনো খারাপ কথা শোনেনি, বরং প্রশংসাই শুনেছে। সে নিজেও রাজনীতিতে যুক্ত। একজন আদর্শ নেতার মধ্যে ঠিক যেমন গুণ থাকে, আমজাদ রহমানের মধ্যে সবই আছে। কিন্তু নিজের ফুপির বিষয়টা জানার পর ওই পরিবারের প্রতি একটা অদৃশ্য রাগ রয়ে গিয়েছিল, যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আর প্রায় সময় মাহাদের সাথে তার ঝামেলা বেঁধে যেত, যার ফলে সে আরও ওই পরিবারকে ঘৃণা করতে থাকে। কিন্তু আজ এত কিছুর পর একটা অদৃশ্য অপরাধ বোধ কাজ করছে। তাই সে লুকিয়ে একবার হসপিটালে যায় আমজাদ রহমানকে দেখতে। তারপর দিন আমজাদ রহমান পৃথিবীর মায়া ত্যাগ করেন। কথাটা শোনা মাত্রই আখি রহমান অচেতন হয়ে ফ্লোরে পড়ে যান। মানুষটিকে তিনি ভীষণ ভালোবাসে, আর মানুষটাও তাকে সব সময় আদর, যত্ন আর সম্মান করত। বন্ধু মহলের সবাই তাকে বউ পাগলা উপাধিও দিয়েছে। আজ সে পাশে নেই, সেটা যেন ভাবতেই পারছেন না। মাহিম বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তার মামা জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায়। মাহাত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার কান এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। সে বাবার লাশের পাশে বসে মাথাটা কোলে তুলে নেয়। অজস্র চুমুতে ভরিয়ে তোলে বাবার মুখে। ছোটবেলাতেও নাকি সে এই কাজ করত। বাবার পুরো মুখে লালাই ভরিয়ে চুমু খেত আর বলতো, আমার বাবা বেস্ট, আমার বাবা বেস্ট। আর আমজাদ রহমান হেসে বলতেন, আমার রাজপুত্রই বেস্ট। কথাটা মনে পড়তেই মাহাদের বুকটা ধক করে উঠল। সে বাবাকে ঝাঁকিয়ে বলতে লাগলো, বাবা ওঠো না প্লিজ, চোখ খোলো, এই দেখো আমি কান ধরছি, আর কোনো দিন তোমার কথার অবাধ্য হব না। চোখ খোলো বাবা, আমার উপর অভিমান করে এমন করছো তাই না? ওঠো না বাবা, তুমি না বলেছিলে আমার প্রথম গানের অ্যালবামে তুমি ডান্স করবে, আর সবচাইতে রোম্যান্টিক সঙ্গে আমার মায়ের সঙ্গে তুমি কাপল ডান্স করবে। আমি কিন্তু মাকে বলিনি আমার প্রথম অ্যালবামের কথা। তুমি বলেছিলে যেদিন বের হবে সেদিন মাকে তুমি সারপ্রাইজ দেবে। তাহলে এমন কেন করছো বাবা? আমাকে রকস্টার হতে দেখতে চেয়েছিলে না? তাহলে এত জলদি কেন চলে যাচ্ছ? আরি পাশে দাঁড়িয়ে কাঁদছে আর মাহাদের পাগলামি দেখছে। নিজেকে ভীষণ অপরাধী লাগছে। হয়তো তার ডিসিশন ভুল ছিল, যার কারণে তার ভাই আজ চলে গেল। শামসুন নাহার বেগম ফ্লোরে বসে কখনো বুক চাপড়াচ্ছেন তো কখনো মাথা চাপড়াচ্ছেন। কাঁদতে কাঁদতে বিড়বিড় করছেন, আব্বা, আমার আব্বা কই গেলা? মায়ের বুক খালি কইরা কই গেলা আব্বা? আমারেও নিয়ে যাও আব্বা, এই নিষ্ঠুর দুনিয়ায় আমারে ফাইলা কই গেলা আব্বা? মাহাত বাবাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এ যেন এক হৃদয় বিদারক কান্না। তার আর্তনাদে পুরো হসপিটাল গরম হয়ে উঠল। আশেপাশে মানুষজন তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারছে না। এক সুদর্শন যুবক তার বাবাকে কোলে নিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। এর চাইতে মর্মান্তিক দৃশ্য আর কি হতে পারে? মাহাত চিৎকার করে বলছে, বাবা আমাকে ছেড়ে যেও না, আমি একা হয়ে যাব। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? মায়ের বকুনি থেকে আমাকে কে বাঁচাবে? আমাকে কে বড় রাজপুত্র বলে ডাকবে? আর মাহিম, ওকে না ডক্টর হতে দেখতে চেয়েছ? আর তো মাত্র কয়েকদিন, তারপরে তো আমার ছোট্ট রাজপুত্র ডক্টর হয়ে যাবে। তুমি বলেছিলে না, আর তার প্রথম পেশেন্ট হবে তুমি। তাহলে এক্ষুনি কেন চলে যাচ্ছ? তুমি চলে গেলে কাকে বাবা বলবো? আমাকে উত্তেম করে চেয়েও না বাবা, মাকে কি জবাব দেবো আমি? সব সব আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, সব সব আমার দোষ।
এই বলে মাহাত পাগলামি করতে লাগলো। পাশের টেবিল থেকে একটা ছুরি দিয়ে হাতে হাতে একটা আঁচড় কাটলো। সাথে সাথে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়তে লাগলো। আঘাতটা তেমন একটা গভীর না হওয়াতে সে আবার আঘাত করতে যাবে, তখনই আরিফার তার ছোট মামা আটকায়। মাহাত নিজেকে আঘাত করার জন্য পাগলামি শুরু করে আর বলতে থাকে,